বালুচিস্তান নিয়ে আমি চ্যানেলে কোনো ভিডিও করলেই কোনো এক বাংলাদেশি চাচা তার গায়ে এত ছ্যাঁকা লাগে তার পাকিস্তান প্রীতি থেকে, তার যে নতুন প্রেম পাকিস্তান, সে তলায় এসে লেখে যে হ্যাঁ আমরা তো কাশ্মীর নিয়ে এক জিনিস চাই। তাই নাকি? বালুচিস্তান আর কাশ্মীর কি এক জিনিস? আজকে আমরা এই দুটো ইনসার্জেন্সির হিস্ট্রি এবং এইটার অ্যানালাইসিস করব যে কেন বালুচিস্তান আর কাশ্মীর একদম আলাদা জিনিস, বিশেষ করে সেই সব পাকিস্তান প্রেমী চাচাদের জন্য যাদের ইতিহাসটা জানা দরকার। কেবল হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড দিয়ে কি জীবন চলবে? আমরা এই ভিডিওতে কথা বলবো বালুচিস্তানের ইতিহাস নিয়ে ছোট করে, তারপর আমরা কাশ্মীরের ইতিহাস নিয়ে কথা বলবো, তারপর আমরা বিচার করব যে বালুচিস্তানে যে ইনসার্জেন্সি চলছে আর কাশ্মীরে যে ইনসার্জেন্সি চলছে বা চলছিল বলা ভালো, সেইটার মধ্যে তুলনা আদৌ হয় কিনা। আর শেষমেশ আমরা একটু বাংলাদেশের হিস্ট্রিটাও দেখব যে কেন বাংলাদেশের এইরকম বিকৃত ধারণা তৈরি হয়েছে নতুন করে, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে নতুন ভাব ভালোবাসা এটাই বা এর পেছনে কতটা দায়ী। এই সব জিনিস নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটায় কথা বলবো। প্রথমে যেটা বললাম যে আমরা বালুচিস্তানের ইতিহাসটা ছোট করে জেনে নিই। 7000 BCE তে মেরগড়, তখন যে জায়গাটার নাম ছিল, সেটা কিন্তু একটা অত্যন্ত প্রমিনেন্ট জায়গা পৃথিবীর ইতিহাসে, এবং এরা কিন্তু একটা সিভিলাইজেশনাল ট্রাইব ছিল যারা কিন্তু ফার্মিং এর জন্য খুব বিখ্যাত ছিল সারা পৃথিবী জুড়ে। পরবর্তীকালে আর্কিমিডিস থেকে আলেকজান্ডার থেকে যারা লোকাল ট্রাইব ছিল তারা কিন্তু এই যে ভূমিটা ছিল এটার উপরে রাজত্ব করেছে বিভিন্ন সময় ধরে আনটিল 7th সেঞ্চুরি। কারণ 7th সেঞ্চুরিতে কিন্তু আরব মানে প্রথমে মুসলিম ইনভেশন হয় জায়গাটার, মাকরান যে কোস্ট লাইন ছিল সেই রাস্তা ধরে। এরপরে প্রায় 10 সেঞ্চুরি বাদে মানে 17th সেঞ্চুরিতে আমজাদাই রুলাররা কিন্তু এই বালোচ আর ব্রাভি পিপলকে কনসলিডেট করে এবং করে একটা নতুন আইডেন্টিটি তৈরি করে, যেটাকে জানা হয় এই নাম দিয়ে দ্য খানেত অফ কালাত। এই কালাত নামটা হয়তো আপনারা অনেকে অনেকবার শুনেছেন। 18th সেঞ্চুরি মানে আরো একটা সেঞ্চুরি পরে নাসির খান 1 এর সময় কিন্তু এই যে খানেত অফ কালাত সে নিজে পাওয়ারে পিকে ছিল, এবং সে কিন্তু অনেকটা এক্সপ্যান্ডও করে এই সময় এই রুলারের আন্ডারে, যার নাম নাসের খান 1। এরপর যখন ব্রিটিশ এসে যায় তখন কিন্তু ব্রিটিশ এই রিজিয়নটাতে কিছু ট্রিটি, কিছু চুক্তি সাইন করে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা ব্রিটেনের কাছে থাকে, কিন্তু এখানে কিন্তু লোকাল গভর্নমেন্টের একটা অটোনমি ছিল। এবং ফাস্ট ফরওয়ার্ড টু যখন ব্রিটিশ দেশ ছেড়ে চলে যাচ্ছে, মানে আমাদের সাবকন্টিনেন্ট ছেড়ে চলে যাচ্ছে, তখন কিন্তু ব্রিফলি মানে খুব ছোট্ট সময়ের জন্য এই খানেত অফ কালাত মানে এই যে বালুচ আর ব্রাহুই যারা লোক ছিল তারা কিন্তু নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে। ব্রিটিশ চলে গেছে এবং তারা নিজেরা স্বাধীন বলে নিজেদের ঘোষণা করে, কিন্তু তখনই পাকিস্তান আর্মি, পাকিস্তান রেঞ্জাররা ঢুকে জোর জবরদস্তি কিন্তু এই বালুচিস্তানের জমি দখল করে এবং সেটাকে ফর্মালি পাকিস্তানে ইন্টিগ্রেট করে ফেলা হয়। এই যে কালাত, খানেট অফ কালাত যে রিজিয়নটা মানে আজকের দিনে যেটা বালুচিস্তান, আর কাশ্মীর যে রিজিয়নটা, এরা দুজনেই কিন্তু স্বাধীন হতে চেয়েছিল। এখানে ইতিহাসটা ঠিকই আছে যে এরা কিন্তু দুজনেই স্বাধীন হতে চেয়েছিল, কিন্তু এর পরের যে ঘটনাগুলো ঘটে সেইখানেই কিন্তু বালুচিস্তান আর কাশ্মীর খুব আলাদা হয়ে যায়। এবং তাতে ঢোকার আগে কাশ্মীরের ইতিহাসটা ছোট করে বলে দিই। ব্রিটিশরা যখন আমাদের দেশ ভাগ করছে তখন প্রিন্সলি স্টেট অনুযায়ী দেশ ভাগ হচ্ছিল, এবং যেখানে যেরকম পপুলেশন আছে মানে মুসলিম মেজরিটি যেসব জায়গাপত্র আছে সেগুলো পাকিস্তান পাবে, এবং যেগুলো হিন্দু মেজরিটি আছে সেগুলো ইন্ডিয়া পাবে। ব্রডলি কিন্তু প্রথমে এই বেস লাইনেই দেশ ভাগ করার কথা হয়। এখন কাশ্মীরের মুসলিম পপুলেশন খুব বেশি হলেও সেখানকার রাজা ছিলেন হরি সিং, এবং এই হরি সিং কিন্তু প্রথমে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। সে কিন্তু নাই পাকিস্তানে যোগ দিতে চায় নাহি ভারতবর্ষে থাকতে চায়, এবং সে নিজেকে স্বাধীন ঘোষণা করে। ভারতবর্ষ মেনে নেয় কিন্তু মানে না পাকিস্তান। পাকিস্তান সেই বালুচিস্তানের প্লেবুকটা কাশ্মীরেও ইউজ করার চেষ্টা করে, এবং পাকিস্তান ট্রাইবালস যাদেরকে আর্মি সাজিয়ে এবং নিজেদের আর্মি পুরো ঢেলে দেয় যাতে কাশ্মীরটাকেও বালুচিস্তানের মতো দখল করে নেওয়া যায়। এবং এই সময় রাজা হরি সিং কাশ্মীর বাঁচাতে ভারতের কাছে এসে কিন্তু অ্যাকসেশন ট্রিটি সাইন করে, যেটা পরিষ্কার করে বলে দেয় যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। এটা রাজা হরি সিং, যে রাজা কাশ্মীরের, সে ভারতকে দিয়ে গেছে। ভারত কিন্তু জোর জবরদস্তি ঢুকে কাশ্মীর নিয়ে নেয়নি, যেমন চেষ্টা কিন্তু পাকিস্তান করেছে, যেমন কাজ পাকিস্তান বালুচিস্তানেও করেছে। বালুচিস্তানের কিন্তু কোনো রাজা এই যে খানেত অফ কালাত সে কিন্তু পাকিস্তানকে গিয়ে আহ্বান জানায়নি এখানে হরি সিং এর মতো যে সময় বাঁচাও। পাকিস্তান জোর করে এই দুটো জমি দখল করেছে, যেটা আজকের দিনে বালুচিস্তান, আর যেটুকুনি কাশ্মীর তারা দখল করতে পেরেছে যেটাকে বলা হয় পিওকে মানে পাক অকুপায়েড কাশ্মীর। আশা করি এই অবধি ইতিহাসটা পরিষ্কার।
এবং এই যে পাকিস্তানি মিডিয়া ন্যারেটিভটা আছে, যেটা এখন বাংলাদেশে খুব পপুলার, এই মিডিয়া ন্যারেটিভটাকে, এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড গুলোকে বাংলাদেশি চাচারা কিন্তু এখন এখানে ওখানে বোমের মতো ছুড়ে মারে যে নতুন কাশ্মীরের জন্য সাপোর্ট এখন বাংলাদেশ থেকে আসছে। আরে ভাই, ইতিহাসটা জেনে নে। এবং শেষ করার আগে ছোট করে একটুখানি ইতিহাসটা দেখি, যে দেশ থেকে মূলত পাকিস্তানের জন্য নতুন সাপোর্টটা আসছে, বাংলাদেশ, তার ইতিহাসটা কি এবং সেটা কি ভয়ানক একটা ন্যারেটিভ আমাদের সামনে তুলে ধরছে আজকের দিনে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো বাংলাদেশ ছিল না, দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়েছিল। এবং এই ইস্ট পাকিস্তানকে, যে ওয়েস্ট পাকিস্তান মানে আজকের দিনে যেটা পাকিস্তান, যেটা পাঞ্জাব রিজিয়নের পাকিস্তান, এরা কিন্তু ইস্ট পাকিস্তানকে ভয়ঙ্কর রকম শোষণ করত। এবং শুধু শোষণ করতো না, ইকোনমিক্যালি শোষণ করতো না, এদের যে পলিটিক্যাল ক্লাস সেটাকেও কিন্তু ওয়েস্ট পাকিস্তান মান্যতা দিত না। যার জন্যই মুজিব ভোটে জিতে যাওয়ার পরে সেই ভোট কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং তারপরে বাংলাদেশের এই পুরো স্বাধীনতা সংগ্রামটা তৈরি হয়। অতএব পাকিস্তানের সেই পলিসিটা যে এদের ইকোনমিক্যালি শোষণ করো এবং এদের কোনো রকম পলিটিক্যাল রাইট দিও না এবং এরা কিছু বললে এদের জেনোসাইড করো, এই জিনিসটা কিন্তু পাকিস্তান ফর্মালি বাংলাদেশে করেছে। মনে রাখতে হবে যে ভারতের সাথে তফাৎটা এখানেই যে এটা কিন্তু নিজের দেশ পাকিস্তানের, পাকিস্তান এই যে জেনোসাইডটা করছে বা করেছে এটা কিন্তু নিজের দেশে করেছিল, সে কিন্তু অন্য কোনো দেশে গিয়ে করেনি। পাকিস্তান নিজের জনতার উপরে এই অত্যাচার কিন্তু চালিয়েছে। সিমিলারলি আজকে সেই সেম প্লেবুক দেখা যাচ্ছে বালুচিস্তানে, যেটা এত দিন ধরে চলে এসছে। সেম ভাবে বালুচিস্তান যেহেতু অত্যন্ত মিনারেল রিচ, যেহেতু বালুচিস্তানের জমির তলায় ন্যাচারাল গ্যাস, মিনারেল, রেয়ার আর্থ মেটেরিয়াল এইসব আছে, তার জন্য কিন্তু পাকিস্তান এই রিজিয়নটাকে ভয়ানকভাবে শোষণ করে। এই রিজিয়নটাকে চায়নার হাতে প্রায় তুলে দিয়েছে সেপেক প্রজেক্টের দ্বারা এবং এখান থেকে তারা প্রচুর টাকা রোজগার করছে, কিন্তু বালুচিস্তানের মানুষের কাছে সেই ফায়দা পৌঁছচ্ছে না। তারা যেমনটা গরিব ছিল তারা তেমনটাই গরিব রয়ে গেছে। এবং এটা একটা সামান্য জিনিস দেখলেই বোঝা যায় যে গোটা পাকিস্তানের 5% পপুলেশন মাত্র বালুচিস্তানে থাকে, যেটা 44% ল্যান্ড এরিয়া, এবং এই রেটটা কোনো ইনক্রিজ নেই, 5 থেকে এটা 7-8 হচ্ছে না। তাতেই বোঝা যাচ্ছে যে এই এরিয়াতে একটা ভয়ঙ্কর রকম ইকোনমিক শোষণ যেটা পাকিস্তান নিজের জনতার উপর চালাচ্ছে এবং নিজে 44% ল্যান্ডে চালাচ্ছে, ঠিক যে জিনিসটা তারা বাংলাদেশে করেছিল। এবং সেম জিনিস যে তাদের কোনো রকম পলিটিক্যাল অ্যাসাইলাম কিন্তু পাকিস্তান দিতে চায় না। বালুচিস্তান থেকে যখন যেরকম যে কোনো লিডার, যে কোনো কমিটি বেরিয়ে এসছে, পাকিস্তান কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে টেররিস্ট বা ইন্ডিয়ার দালাল ঘোষণা করে নিজের হাত ধুয়ে ফেলেছে। এবং যখন সিচুয়েশন আরো খারাপ হয়েছে তখন কিন্তু তারা কিল অ্যান্ড ডাম্প পলিসির ইউজ করেছে এবং একটা ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেনের ইউজ করেছে, যেটা এখন পৃথিবীতে ফেমাস। তারা বালুচ লোকজনকে যাকে পারে, টিচার হোক, স্টুডেন্ট হোক, অ্যাক্টিভিস্ট হোক, তোলো, মারো, ফেলে দাও। সিম্পল পলিসি। যে জেনোসাইড বাংলাদেশ একসময় দেখেছিল সেই সিস্টেমেটিক জেনোসাইড কিন্তু আজকে বালুচিস্তানে দেখা যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে বাংলাদেশে থাকা লোক যারা এই জিনিস এক্সপিরিয়েন্স করেছে, আমরা যারা ভারতে থেকেছি আমরা এখনো এই জিনিস এক্সপিরিয়েন্স করিনি যে আমাদের সরকার এরকম ভাবে জেনোসাইড করছে। হ্যাঁ, আমাদের দেশে অনেক বড় বড় বিতর্ক হয়েছে, রেভলিউশন হয়েছে, প্রটেস্ট হয়েছে, মানুষ মারাও গেছে, আমরা ব্রিটিশদের হাতে মার খেয়েছি, কিন্তু আমরা দেশের সরকারের হাতে একটা দেশের 50% জায়গাতে জেনোসাইড চলছে এই জিনিস কিন্তু আমাদের দেখা না, কিন্তু বাংলাদেশিদের এই জিনিস দেখা। বাংলাদেশ এই জিনিসের থেকে জন্ম নিয়েছে। তাই আমার অবাক লাগে যখন সেই দেশের লোকে বালুচিস্তান সম্পর্কে কথা শুনে বলে যে কাশ্মীর নিয়ে কেন কিছু বলছেন না। কাশ্মীর আর বালুচিস্তান এক জিনিস নয়, আশা করি এতক্ষণে যারা ভিডিওটা দেখেছেন তারা পরিষ্কার করে বুঝে গেছেন। এবং এরপরেই কতগুলো কথা আসবে যে না না তাহলে কি ইন্ডিয়ান ইন্টারফেরেন্সের কথা অস্বীকার করা যায়? এই যে পাকিস্তান সবসময় বলে যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে, এইগুলো কি সব মিথ্যে? আরে কিন্তু ব্যাপারটা হলো ইন্টেলিজেন্স এজেন্সি সবার থাকে। পাকিস্তানের আইএসআই এর মতো লুডো খেলা ইন্টেলিজেন্স এজেন্সি বা বাংলাদেশের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা যদি নিজেদের আপগ্রেড না করে সেটা ভারতের দোষ নয়। পৃথিবীর যে কোনো বড় দেশ, সেটা আমেরিকার সিআইএ হোক, সে বাংলাদেশে কাজ করছে, ইন্ডিয়াতে কাজ করছে, পাকিস্তানে কাজ করছে নিজের ইন্টারেস্টে। মোসাদ হোক, সে ইরানে ঢুকে ইনফিল্ট্রেট করছে, সারা পৃথিবীতে মোসাদের এজেন্টরা কাজ করছে। যে কোনো বড় যারা রাশিয়ান স্পাই, যারা ইউরোপিয়ান স্পাই, তেমন কিন্তু ভারতেরও একটা স্পাই নেটওয়ার্ক আছে এবং ভারত নিজের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এইসবের জন্য বালুচিস্তানে গিয়ে যদি নিজের প্রভাব না খাটায় তাহলে ভারতের এত বড় দেশ হওয়ার দরকার কি? সেটা তো ভারত করবেই। এবং ভারতের এটা ধর্ম যে কোনো দেশে যেখানে শোষণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার হাত থেকে বাঁচানো, যেটা ভারত অনেক প্রোঅ্যাক্টিভলি বাংলাদেশে করেছিল। আজ যেটা ভারত বালুচিস্তানে সরাসরি করতে পারছে না তার কারণ এই দুটো দেশই এখন নিউক্লিয়ার। কিন্তু তাই বলে আমাদের যে স্টান্স চেঞ্জ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আমাদের স্টান্স কিন্তু এত তাড়াতাড়ি পাল্টায় না।
আমাদের দেশে কিন্তু প্রত্যেক জেনারেশনে স্বাধীনতা দিবস তাদের জন্য নতুন করে তৈরি করা হয় না। বাংলাদেশের জন্যই বলছি যে আপনারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখুন যে আপনারা 1947 একবার স্বাধীন হয়েছেন, তারপরে 1971 একবার স্বাধীন হয়েছেন, এখন আবার শেখ হাসিনাকে তাড়িয়ে আপনারা স্বাধীন হয়ে গেছেন। বাংলাদেশের এমন কোনো প্রজন্ম নেই যারা নিজের মতো করে স্বাধীনতা দেখেনি, তারা সবাই স্বাধীনতা দিবস দেখতে পায়। এবং আগামী প্রজন্ম যারা জন্মাবে তাদেরও দুঃখ পাওয়ার কিছু নেই, বাংলাদেশ আবার স্বাধীন হবে। এবং সেই দেশে বসে এইসব চাচাদের কি হাই মরাল গ্রাউন্ড যে তারা কাশ্মীর নিয়ে কোয়েশ্চেন করে। তারা কোথায় বালুচিস্তানকে সাপোর্ট করবে যে বালুচিস্তানে যে জিনিস চলছে এই জিনিস কিন্তু ইন্ডিয়ান ইনভলভমেন্টের অনেক আগে থেকে চলছে। বালুচিস্তানের ইতিহাস যদি আপনারা পড়েন তাহলে এই ইতিহাস কিন্তু নতুন নয়। এই যে বালুচিস্তানের আর্ম স্ট্রাগল সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই চলে আসছে, এটা নতুন কোনো জিনিস না। 1980-র দশকে, 1990-এর দশকে, 2000, 2010 সব দশকে কিন্তু আপনি পাবেন যে বালুচিস্তান নিজের জন্য কিন্তু প্রতিবাদ করছিল এবং স্বাধীন হতেই চাইছিল। অতএব যারা না জেনে, না বুঝে, ইতিহাস না জেনে, কনটেক্সট না জেনে কমেন্ট করতে আসেন যে আমরা কাশ্মীরেরও ইন্ডিপেন্ডেন্স চাই, ঠিকই তো, কাশ্মীরের ইন্ডিপেন্ডেন্স চাওয়া উচিত। যে হাফ কাশ্মীর পাকিস্তান চুরি করে ঝেড়ে রেখেছে, যে কাশ্মীর চায়না চুরি করে ঝেড়ে রেখেছে, এই সব জায়গার ইন্ডিপেন্ডেন্স চাওয়া উচিত যদি কাশ্মীর নিয়ে আপনার মনে এত সত্যিই ব্যথা থাকে। কারণ ভারতের কাছে যে কাশ্মীরটা আছে সেটাই আসল কাশ্মীর, ইতিহাস তাই বলছে। বাকি যে কাশ্মীরটা আছে সেইটা কিন্তু চুরি করা। তাই সত্যিই যদি আপনাদের রাজনৈতিক চেতনা বলে কোনো বস্তু থাকে, কাশ্মীরের আজাদি চান ভারতের থেকে নয়, পাকিস্তান কিংবা চায়নার থেকে। কিন্তু সে ধক কজন বাংলাদেশির আজকের দিনে আছে আমি জানি না। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন এই চ্যানেলে একটা ভিডিও করি। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ভিডিওটা আপনার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করুন, যারাও কিন্তু জিও পলিটিক্স আপনার মতো এনজয় করে। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের একটা নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।